আমরা লেকচার শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা এখানে তোমাদের একটা কোশ্চেন তোমরা অ্যারাইজ করেছিলে। আমি যখন এটা বোঝাচ্ছিলাম যে ইলেকট্রন যখন এটা সার্কিটটা কমপ্লিট করা হয় তখন ইলেকট্রন এই দিক দিয়ে আসতে থাকে, ইলেকট্রন এখানে চলে আসে, আর এখানকার অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে যায়। অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে যেয়ে থাউজেন্ডস অফ অ্যামোনিয়াম আয়ন হয়। তারপরে সো এটা নেগেটিভ আয়ন, অ্যামোনিয়াম আয়ন ইলেকট্রন দ্বারা অ্যাট্রাক্টেড হয়। সো এখানে যে রিয়াকশনটা হয়, রিয়াকশনটা হচ্ছে অ্যামোনিয়াম পজিটিভ যোগ ইলেকট্রন হয়ে, আমি বলেছিলাম অ্যামোনিয়াম নিউট্রাল হয়। তোমাদের কোশ্চেনটা ছিল অ্যামোনিয়া হচ্ছে মোর স্টেবল দ্যান অ্যামোনিয়াম। ওকে, তাতে কোনো অসুবিধা নেই, ওটা মিলে যায়, এইভাবে মিলে যায়। এখানে 4 আছে আর এখানে অ্যামোনিয়া 3 আছে, NH3। তা আমরা যেমন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন লিখি যে হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান, এইভাবে লিখে যখন পানি লিখি, এই ইকুয়েশন কিন্তু মিলেনি। হ্যাঁ, এটা এইটার মতো এরকম এখানে 4 দেখানো হয়েছিল। ঠিক আছে, তুমি যদি 3 লিখো এখন, তাহলে ওই যে এই ইকুয়েশনটা সলভ করার জন্য যেটা করতে হয়, আমরা এখানে 2 দিয়ে এইভাবে সলভ করি। ঠিক তেমনি এটাকে এরকম মিলিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, যা হয় আমার মনে হয় এখানে কত হবে, এখানে যদি আমরা 4 3 4 2 দিলেই হবে স্যার। হ্যাঁ 3 না 2 স্যার, 2 স্যার 2 দিলেই মিলে। আচ্ছা, যা হোক, যেটাই হোক না কেন ওইটা ঠিক আছে। অ্যামোনিয়া হলেও আমাদের কোনো সমস্যা নেই, এখানে অ্যামোনিয়া হলো ঠিক ওইটার মধ্যে এটা মিলে যাবে, যতগুলো ইলেকট্রন লাগে ততগুলো ইলেকট্রন লাগে। এটা কোনো সমস্যা না। এটা আমার কনসেপ্টটা হচ্ছে অ্যামোনিয়াম পজিটিভ, ইলেকট্রন অ্যাবজর্ব করবে, দ্যাট ইজ রিডাকশন রিয়াকশন হচ্ছে, রিডাকশন রিয়াকশন হয়ে এটা অ্যামোনিয়াম প্লাসগুলো অ্যামোনিয়াম নিউট্রাল হয়ে যাচ্ছে। সো এই অ্যামোনিয়া যদি সেটা গ্যাস হয়, গ্যাসটা এখান থেকে বেরিয়ে যাবে, হাইড্রোজেনও বেরিয়ে যাবে, অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাবে ইত্যাদি। আর কপার কি, জিঙ্ক কি হবে, জিঙ্ক এর গায়ে জমা হবে, এখানে জিঙ্ক জমা হতে থাকবে, জিঙ্ক জমা হতে থাকবে। ফলে জিঙ্ক এটা পাতলা হতে থাকবে, একসময় ছিদ্র হয়ে যাবে, আর জিঙ্ক এখানে জমা হতে থাকবে। যতক্ষণ এটা ছিদ্র না হচ্ছে ততক্ষণ ইলেকট্রন ফ্লো তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হতে থাকবে, কারেন্ট ফ্লো ক্লকওয়াইজ হতে থাকবে, ফলে তোমার এই বাতিটা জ্বলবে। তো এটা আমার ইনপুট কি, ইনপুট হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, এটা হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, দ্যাট ইজ করোশন। কার করোশন? করোশন অফ জিঙ্ক। আর আউটপুট আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে আউটপুট ইলেকট্রিসিটি অর পাওয়ার, আউটপুট পাওয়ার। সো কি হচ্ছে, তাই সেই জন্য ড্রাই সেলটাকে বলা হয়েছে যে করোশনের সাথে একটা মিল আছে। সো ড্রাই সেল অ্যানালজি এটা দিয়েই বোঝানো হয়েছে। তো এখানে আর যে জিনিসগুলো মনে রাখতে হবে আজকের বা সামনের লেকচারেও এগুলো মনে রাখতে হবে সবসময়। একটা করোশন হতে গেলে একটা কমপ্লিট ইলেকট্রোলাইটিক সেল থাকতে হবে। একটা ইলেকট্রোলাইটিক সেলের 4টা কম্পোনেন্ট। 1 নম্বর কম্পোনেন্ট হচ্ছে অ্যানোড, যেখানে অক্সিডেশন হয়, আমি আগের দিন লিখে দিয়েছি, এটা মনে রাখতে হবে সবসময়। 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে ক্যাথোড, যেখানে রিডাকশন হয়। অ্যানোড অ্যানোডের সিম্বল হচ্ছে নেগেটিভ, ক্যাথোডের পোলারাইজেশন হচ্ছে পজিটিভ। আর 3 নম্বর হচ্ছে অ্যাকুয়াস ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট। আর 4 নম্বর হচ্ছে একটা এক্সটার্নাল সার্কিট। এই 4টা কম্পোনেন্ট ছাড়া করোশন হবে না, এবং এই দুটোকে জেনারেল টার্মে ইলেকট্রোড বলা হয়। বারবার আসবে এই কথাগুলো। এবং পরবর্তীতে আমি দেখেছিলাম যে একটা এখানে 4টা কম্পোনেন্টই আছে, এখানে 4টা কম্পোনেন্ট নেই, 4 নম্বর কম্পোনেন্টটা নাই, এটা অ্যাবসেন্ট আছে, যে কারণে এখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না, কোনো আউটপুট হবে না। যখন আমরা সুইচ অন করে 4টা এইটা হচ্ছে সেই এক্সটার্নাল 4 নম্বর কম্পোনেন্ট, ফলে সেল ডেভেলপ হয়ে যায়, আমার করোশন এখানে হয়,
আর এখানে আমরা পাওয়ার পাই। তো এইগুলো হ্যাঁ, এখানে কি হয়, এখানেও চারটা কম্পোনেন্ট আমরা ব্যাখ্যা করেছিলাম। সো দিস ওয়ান ইজ অ্যানোড, দিস ওয়ান ফেজ, দিস ওয়ান ফেজ ইজ ক্যাথোড। যদি এটা একদম ড্রাই এনভায়রনমেন্টে থাকতো এই মেটাল পিসটা, কোনো কারেকশন হতো না। দ্যাট ইজ অ্যাকুয়াস ইলেকট্রোলাইট অ্যাবসেন্ট। সো 3 নম্বর কম্পোনেন্ট অ্যাবসেন্ট। সো হোয়ার দেয়ার ইজ নো ময়েশ্চার দেয়ার ইজ নো কারেকশন। কিন্তু আমরা যখন অ্যাটমসফেরিক এনভায়রনমেন্টে রেখে যাচ্ছি, দ্যাট অ্যাটমসফেরিক environment acts as an aqueous electrolyte because there is moisture. আর 4 নম্বর এক্সটার্নাল কি, এক্সটার্নাল এখানে নাই কিন্তু দে আর বডিলি কানেক্টেড, সো সেটাই এক্সটার্নাল সার্কিট হিসেবে কাজ করছে। সো এখানেও একটা কমপ্লিট সেল তৈরি হচ্ছে। এরপরে আমরা এই পর্যন্ত এসেছিলাম। এই আগের যে স্লাইডটা দেখালাম সেখানে যে নেগেটিভ আর পজিটিভ যেটা, সেটার কারণ বলেছিলাম যে বিভিন্ন ফেজ আছে। এটা হতে পারে এটা ফেরাইট, অথবা এমন হতে পারে এটা সিমেন্টাইট, আর এটা হতে পারে সিমেন্টাইট, অথবা এমন হতে পারে এটাই ফেরাইট। সো দুটো দুই রকম ফেজ, ডিসিমিলার ইলেকট্রোড। ওই ড্রাই সেল ব্যাটারিতে যেমন একটা জিঙ্ক আর একটা হচ্ছে কার্বন, দুটো ডিসিমিলার ইলেকট্রোড। সো দুটো ভিন্ন ভিন্ন ফেজ ডিসিমিলার ইলেকট্রোডের মতো কাজ করবে, ফলে একটা অ্যানোড একটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এবং পোলারিটি কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে যায়, অ্যানোড ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে যে অ্যানোডের যে অক্সাইড সেটা এর উপরে পড়ে যায়। সো কিছুক্ষণ পরে, একটু আগে এটা যে ফেজ ছিল, ফেজের উপরে একটা অন্য একটা অক্সাইড পড়ছে। সো পরের সেলটা হচ্ছে ওই অক্সাইড আর এই ফেজের একটা সেল। ফলে এমন হতে পারে ওই অক্সাইড ফেজটা তখন আবার অ্যানোড হয়ে গেল, আর এই অ্যানোডটা তখন ক্যাথোড হয়ে গেল। ফলে মাইনাস প্লাস অলওয়েজ চেঞ্জেস, সেই কথাটা বলা হচ্ছে। পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রোড এরিয়াস ইন্টারচেঞ্জ এন্ড শিফট ফ্রম প্লেস টু প্লেস অ্যাজ কারেকশন প্রসিডস। এই পর্যন্ত আমরা গতকালকে লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম। সো আমরা জানলাম একটা কমপ্লিট সেল হতে হবে, ইলেকট্রোলাইটিক সেল বলা হয়, লোকাল অ্যাকশন সেল বলা হয়। এই সেল কত ধরনের হতে পারে? সেল মেইনলি 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিসিমিলার ইলেকট্রোড সেল, 2 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন সেল, 3 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়াল টেম্পারেচার সেল। তো ফার্স্ট ওয়ান ডিসিমিলার ইলেকট্রোড সেল, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। যেমন কি আমরা পরের স্লাইডে চলে যাই। 1 নম্বর হচ্ছে ডিসিমিলার ইলেকট্রোড সেল। ইলেকট্রোড কাকে বলে? অ্যানোড আর ক্যাথোডকে ইলেকট্রোড বলা হয়। এই দুটো ভিন্ন ভিন্ন হবে, ডিসিমিলার একই হবে না, ভিন্ন ভিন্ন হবে। যেমন এই যে এক্সাম্পল 3 নম্বর যেটা বলা হয়েছে ড্রাই সেল। ড্রাই সেলে কি অ্যানোড হচ্ছে জিঙ্ক আর ক্যাথোড হচ্ছে কার্বন। সো দুটো ডিসিমিলার ইলেকট্রোড। তারপরে পরে আমি নিচ থেকে আসছি, নিচ থেকে বোঝাটা বেশি বেশি সহজ, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। বলা হচ্ছে কি জাহাজের সাথে, জাহাজের বডি কি থাকে? স্টিলের বডি, স্টিল হাল অফ এ শিপ। হাল মানে হচ্ছে বডি। শিপের বডিটা স্টিল দিয়ে তৈরি করা হয়, কারণ বডি অনেক স্ট্রেংথ তার দরকার হয়। অন্য মেটাল যদিও স্টিলের করেশন রেজিস্ট্যান্স সি ওয়াটারে খুব একটা বেশি না, তার থেকে আরো অনেক মেটাল আছে যার করেশন রেজিস্ট্যান্স সি ওয়াটারে বেশি, যেমন ব্রাস বা ব্রোঞ্জ। হ্যাঁ, ব্রাস, ব্রোঞ্জ, এই দুটার করেশন রেজিস্ট্যান্স ইন সি ওয়াটার ইজ মাচ বেটার দ্যান স্টিল। কিন্তু তারপরেও বডিটা স্টিলের করতে হবে, কারণ বডিকে অনেক স্ট্রেংথ প্রোভাইড করতে হয়। বডি যদি আমি ব্রাশ করেশনের কথা চিন্তা করে ব্রাশ বা ব্রোঞ্জ দিয়ে তৈরি করি, তখন কোনো কিছুর সাথে একটু ধাক্কা লাগলে তাহলে কি হয়ে যাবে? সেটা ভেঙে যাবে, সে স্ট্রেংথ দিতে পারবে না। সেই জন্য করা হয় কি, জাহাজের বডিটাকে স্টিলের করা হয়। তা একটা জাহাজে এরকম একটা জাহাজের বডি এরকম, দিস ইজ স্টিল। জাহাজ যখন চলে, ধরলাম এইদিকে চলছে, তোমরা লঞ্চে চড়েছো, স্টিমারে চড়েছো, তোমরা নদী পার হয়েছো, পদ্মা নদী পার হয়েছো, সেখানেও তোমরা দেখেছো যে এই শেষের দিকে যে কি ফেরিতে যে পারাপার হয়েছে, ফেরিটাকে যে টেনে নিয়ে যাচ্ছে ইঞ্জিনটা, শেষে কি হয়? এই পিছন দিকে সে যদি এই দিকে যেতে থাকে, পিছন দিকে এখানে পানির ভিতরে একটা বড় আলোড়ন হয়। কেন আলোড়ন হয়? এখানে প্রোপেলার থাকে, ফ্যানের মতো থাকে প্রোপেলার। প্রোপেলার একটা ফ্যানের মতো, এরকম ফ্যানের মতো এই প্রোপেলার ঘুরতে থাকে, ঘোরার কারণে ওখানে একটা ঘূর্ণন তৈরি হয়, এবং যে কারণে ওই ঘূর্ণনের কারণে
ওই শিপটা সামনের দিকে এগিয়ে যায়। তোমরা খেয়াল করেছো এখানে। তা এই যে সি ওয়াটারের সাথে প্রোপেলারের কি হচ্ছে, একটা বড় মানে দুটো কাজ হচ্ছে। সি ওয়াটারের সাথে প্রোপেলারের কন্ট্যাক্ট আসছে, এট দ্য সেম টাইম সি ওয়াটারের সাথে প্রোপেলারের যে ধাক্কা লাগছে উইয়ার আউট হচ্ছে। আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম ইরোশন করোশন, মানে এখানে প্রোপেলারের সাথে খুব জোরে হাই স্ট্রেংথে তোমার কি হয়, পানির সাথে স্যালাইন ওয়াটারের ধাক্কা লাগে। সো প্রোপেলারের ক্ষয় দুই ভাবে হয়, এক করোশনের মাধ্যমে হয় কারণ স্যালাইন ওয়াটারের কন্ট্যাক্টে, আর একটা হচ্ছে ওয়াটারের সাথে তার একটা কলিশন হয়, ভিগরাস কলিশন হয়, সো উইয়ার আউট হয়। সো ভেরি মাচ সেন্সিটিভ টু উইয়ার আউট ইন স্যালাইন ওয়াটার। সেই জন্য প্রোপেলারটাকে করা হয় ওই ব্রাশ বা ব্রোঞ্জ দিয়ে, ব্রাশ বা ব্রোঞ্জ দিয়ে, ব্রাশ বা ব্রোঞ্জ দিয়ে। তাহলে এই যে প্রোপেলার, এটা হচ্ছে ব্রাশ বা ব্রোঞ্জের তৈরি হয়। তাহলে কি হচ্ছে, এই প্রোপেলারটা তো স্টিলের যে বডি তার সাথে কানেক্টেড আছে। সো কি হচ্ছে, এই দিস ইজ স্টিল ওয়ান ইলেকট্রোড এবং এই স্টিল প্রোপেলার, আর এই হচ্ছে ব্রাশ অথবা ব্রোঞ্জ, এটা হচ্ছে অ্যানাদার ইলেকট্রোড। তো দুটো ইলেকট্রোড কি আছে, এই আর এই পানিটা হচ্ছে ইলেকট্রোলাইট, অ্যাকোয়াস ইলেকট্রোলাইট, আর তারা একটা কানেকশনে থাকে। প্রোপেলারটা শিপ থেকে একেবারে আলাদা বিচ্ছিন্ন কিছু না, সামহাউ কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। সো ফোর্থ কম্পোনেন্ট, সো কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, আর যে পানিতে আছে স্যালাইন ওয়াটার কম্পোনেন্ট 3, আর দে আর বডিলি কানেক্টেড কম্পোনেন্ট 4। সো একটা সেল হচ্ছে। সো সেল হওয়ার কারণে যে কি হচ্ছে, কোনটার করোশন হবে বলতো, পারফেক্ট করোশন কোনটার হবে, ব্রাশ বা ব্রোঞ্জের প্রোপেলারের না স্টিল বডির? এনিবডি? স্টিল বডি। স্টিল বডির। কারণ হচ্ছে স্টিল বডিটা হচ্ছে লেস করোশন রেজিস্ট্যান্স, হ্যাঁ, অ্যানোড হিসেবে কাজ করবে এটা স্টিল বডিটা, প্রোপেলারটা অ্যানোড। ওভারঅল করোশন প্রোপেলারের কিন্তু বেশি হতে পারে, ওভারঅল করোশন। কারণ কি বলতো, এনিবডি? রাইট, ইউ আর রাইট। হ্যাঁ, করোশন ইরেশন এখানেও আছে, কিন্তু কারণ সে এইদিকে যাচ্ছে, স্যালাইন ওয়াটার এই দিকে যাচ্ছে, সো রিলেটিভ মোশন আছে এখানে, কিন্তু অত ভিগোরাস না। ভিগোরাসটা হচ্ছে এখানে, তুমি সাইডে দেখবা পানি শুধু সরে যাচ্ছে, কিন্তু এই জায়গায় দেখবা ভীষণ আলোড়ন হচ্ছে, টার্বুলেন্স হচ্ছে। সো ইরোশনের ইন্টেন্সিটি এই জায়গায় অনেক বেশি। এমনও হতে পারে যে ওভারঅল করোশনটা এখানে হচ্ছে, প্রোপেলার হচ্ছে। কিছুদিন পর প্রোপেলার একটা ছোট জিনিস জাহাজের বডির তুলনায়, আবার শেপটাও, মানে সাইজটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা পরে আসবে, আমরা দেখবো। স্টিল বডির সাইজ হচ্ছে অনেক বড়, এরিয়া হচ্ছে অনেক বড় প্রোপেলার এরিয়ার তুলনায়। এরিয়া যত কম হবে করোশনের ইন্টেন্সিটি তত বেড়ে যায়। সো হতে পারে ওভারঅল করোশন প্রোপেলার অনেক বেশি হচ্ছে। এখন এই প্রোপেলারটা যদি আমি ব্রাশ বা ব্রোঞ্জের না দিতাম তাহলে আরো বেশি হতো। তো ওইটাকে কমানোর জন্য ব্রাশ বা ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। সো এই এক্সাম্পলটা, ব্রোঞ্জ প্রোপেলার ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিল হাল অফ এ শিপ। সো এখানে কি হচ্ছে, টু ডিসিমিলার মেটাল সেল তৈরি হয়েছে। আর কি হয়েছে, একটু আগে যে এক্সাম্পলটা দেখানো হলো, কি যে তোমার এরকম একটা বডি দেখানো হলো, একটা সিঙ্গেল মেটাল দেখানো হলো। আবার এটাকে বলা হচ্ছে ডিসিমিলার মেটাল। কেন ডিসিমিলার মেটাল? তার ভিতর বিভিন্ন ফেজ আছে। সো এই দিস ওয়ান মাইনাস, দিস ওয়ান প্লাস। সো দিস এক্স, যদিও এটা একটা সিঙ্গেল মেটাল, বাট এক্স অ্যাজ এ ডিসিমিলার সেল, একটু আগে যেটা দেখানো হলো। সো এইগুলো হচ্ছে ডিসিমিলার ইলেকট্রোড সেলের এক্সাম্পল। 2 নম্বর, কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশনের সেলে হচ্ছে, সেখানেও সেল মানেই হচ্ছে 4টা কম্পোনেন্ট থাকবে। 4টা কম্পোনেন্টের ভিতরে কি 2টা ইলেকট্রোড থাকবে। তা আগেরটাতে কি হচ্ছে, 2টো ইলেকট্রোড, 2টো ভিন্ন ভিন্ন হবে। আর এখানে বলা হচ্ছে যে না, 2টো আইডেন্টিক্যাল ইলেকট্রোড হবে, ইলেকট্রোড 2টো একই হবে। তাহলে একই হলে তাহলে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড হবে? এখানে তো একটা ঝগড়া লেগে যাবে। আমরা দুজন একই, হ্যাঁ, দুজনের টেন্ডেন্সি একই রকম, তাহলে আমরা কে অ্যানোড আর কে ক্যাথোড হবে? হ্যাঁ, ঠিক আছে, ওখানে ইলেকট্রোড 2টো এক, কিন্তু তারা যে সলিউশন আছে, ইন কন্ট্যাক্ট উইথ সলিউশন অফ ডিফারিং কম্পোজিশন, যে সলিউশনে ইমার্সড অবস্থা আছে, সেই সলিউশনের কনসেন্ট্রেশন 2টো ভিন্ন রকম, সেটাকে বলা হয় কনসেন্ট্রেশন সেল। সো এই ধরনের সেল হচ্ছে আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সল্ট কনসেন্ট্রেশন সেল, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল এয়ারেশন সেল। ফার্স্ট আমরা আলাপ করব সল্ট কনসেন্ট্রেশন সেল নিয়ে। আমরা আসি, ছবিটা আগে দেখি। দেখো, 2টো আইডেন্টিক্যাল ইলেকট্রোড, দিস ওয়ান ইজ কপার, পিওর কপার, একটা ইলেকট্রোড।
দিস ওয়ান ইজ অ্যানাদার পিওর কপার, আরেকটা ইলেকট্রোড। সো এই দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই, দুটোই পিওর কপার বলা হচ্ছে। সো দুটো পিওর কপারের ভিতরে ফেজ একটা সিঙ্গেল ফেজ, এটা স্টিল হলে ফেরাইট, পারলাইট, সিমেন্টাইট হতো, তা না, দুটো পিওর কপার। সো সিঙ্গেল ফেজ, সো কোনো ডিফারেন্স নেই। কিন্তু এই কপারটা যে সলিউশনের ভিতরে আছে সেই সলিউশনটা হচ্ছে কপার সালফেট সলিউশন, হুইচ ইজ ডাইলুটেড, পাতলা। আর এই কপারটা যে সলিউশনের ভিতরে আছে সেটাও কপারটা সেম কপার সালফেট সলিউশন, বাট এই জায়গায় কনসেন্ট্রেশনটা হচ্ছে বেশি, কনসেন্ট্রেটেড কপার সালফেট সলিউশন। এটা বোঝানোর জন্য মাঝখানে একটা ডায়াফ্রাম দেওয়া হয়েছে, হ্যাঁ, একটা স্ক্রিনের মতো দিয়ে বোঝানো হয়েছে যে দুইটা ইলেকট্রোড যে ব্যাটারিতে যেমন ছিল, যে জায়গায় কোনো ডায়াফ্রাম ছিল না, সব জায়গায় অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশনের কনসেন্ট্রেশন একই ছিল, বোঝানো হয়েছিল। আর এখানে বোঝানো হচ্ছে যে দুইটা পিওর কপার ইলেকট্রোড দুইটা যে ভিন্ন ভিন্ন জায়গায় ইমার্সড অবস্থায় আছে, সেখানে দুই জায়গায় অ্যাকুয়াস ইলেকট্রোলাইট আছে, কিন্তু এক জায়গায় অ্যাকুয়াস ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটা বেশি, এক জায়গায় অ্যাকুয়াস ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটা কম। তার মানে এখানে কপার সালফেটের কনসেন্ট্রেশন বেশি, কপার সালফেটের কনসেন্ট্রেশন বেশি মানে কপার সালফেট ভেঙে যাবে। সো এখানে আমরা সালফেট নিয়ে আমরা কনসার্ন না, আমরা কপার নিয়ে কনসার্ন। সো কপারের কনসেন্ট্রেশন আমি ধরলাম এখানে বেশি, মানে এই জায়গায় ধরলাম, এই ওয়াই এক্সিসটা ধরো কনসেন্ট্রেশন। আর এখানেও কি আছে, কপার ভেঙে যাবে, কপার ভেঙে যেয়ে কি হবে, কপার 2+ হবে, এর কনসেন্ট্রেশন এখানে কম। আমি এই যে ওয়াই এক্সিসটাকে কনসেন্ট্রেশন স্কেল ধরলে আমি ধরলাম এখানে আছে, এখানে আছে। ডান সাইডের কপারের কনসেন্ট্রেশন এই পর্যন্ত, আর বাম সাইডে কপারের কনসেন্ট্রেশন হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখানে বলা হচ্ছে, এবং এখানে দেখো অ্যানোড হিসেবে কোনটা কাজ করবে বলে দেওয়া হয়েছে, যেটা ডাইলুটেড কপার সালফেট সলিউশনের বিষয়ে ডুবানো আছে, যে নেগেটিভ দেখানো হয়েছে, সো এটা অ্যানোড হিসেবে কাজ করবে, আর ওইটা ক্যাথোড হিসেবে কাজ করবে। One copper electrode exposed to concentrated copper sulfate solution, এই ডান সাইডেরটার কথা বলা হচ্ছে। Another copper electrode exposed to diluted copper sulfate solution, বাম সাইডেরটার কথা বলা হচ্ছে। On short circuiting মানে হচ্ছে আমার চারটা কম্পোনেন্ট লাগবে, সো কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, অ্যাকোসিলারি কম্পোনেন্ট 3, এটাকে এই যে কানেক্ট করে দেওয়া হচ্ছে। যতক্ষণ আমি কানেক্ট না করব কম্পোনেন্ট 4 অ্যাবসেন্ট, কিছুই হবে না। তা বলা হচ্ছে জন শর্ট সার্কিটিং, সো কম্পোনেন্ট 4 আমি এনে দিলাম, এই যে, সো কম্পোনেন্ট 4, তখন কাজ শুরু হয়ে যাবে। এবার এখন একটা কমপ্লিট সেল হয়ে গেল। কি হবে অন শর্ট সার্কিটিং দেখি আমরা। কপার উইথ ডাইলুটেড সলিউশন করোডস, ডাইলুটেড সলিউশনের কপার কোনটা, দিস ওয়ান, এটা করোডস, সো এটা অ্যানোড হিসেবে কাজ করবে, সেই জন্য নেগেটিভ হিসেবে দেখানো হয়েছে। তাহলে এটা করোড মানে কি, অক্সিডেশন হবে, অ্যানোড। সো এই সলিউশন, এই জায়গায় রিঅ্যাকশনটা কি হবে, কপার, এখান থেকে কপার, অক্সিডেশন মানে হচ্ছে ইভলিউশন অফ ইলেকট্রন, সো কপার আয়ন হবে 2+ যোগ 2 ইলেকট্রন। এই 2 ইলেকট্রনটা কি হবে, এই দিক দিয়ে বেরিয়ে আসবে, 2 ইলেকট্রন এই দিক দিয়ে যেতে থাকবে, এই দিক দিয়ে যেতে থাকবে, হ্যাঁ। আর এই কপারটা কি হবে, কপারটা এই সলিউশনের ভিতরে চলে আসবে, সো এই কপার উইল কাম হেয়ার, এই সলিউশনে চলে আসবে। তাহলে এই সলিউশনে যদি কপার চলে আসে তাহলে কি হচ্ছে, এই কপার হচ্ছে এই কপার, এখন পিওর কপার যে ইলেকট্রোড সেখান থেকে কপার আয়ন চলে আসছে, তাহলে এর কনসেন্ট্রেশনটা কি হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, উপরের দিকে উঠবে। ইলেকট্রন ওইদিকে চলে গেল, ইলেকট্রন ওইদিকে চলে যায়, ইলেকট্রন চলে আসলো কোথায়, এখানে চলে আসলো, এই কপারের ভিতরে চলে আসলো, 2 ইলেকট্রন চলে আসলো। সেই 2 ইলেকট্রন কি করবে, এই এখানকার কপার পজিটিভ আয়নকে সে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে এখানে কি রিঅ্যাকশন হবে, এই ক্যাথোডের গায়ে যে রিঅ্যাকশনটা হবে সেটা হচ্ছে কপার 2 পজিটিভ যোগ 2 ইলেকট্রন নিয়ে কপার নিউট্রাল হলো। এই কপার নিউট্রালটা কোথায় যাবে, এর গায়ে জমা হবে। সো এর গায়ে, এটা যে ক্যাথোড, এর পুরুত্ব বাড়তে থাকবে, কপারের গায়ে আবার কপার জমা হতে থাকবে, এর পুরুত্ব বাড়তে থাকবে। সো এর পুরুত্ব বাড়তে থাকছে, এই কপারটা আসছে কোথা থেকে, এই অ্যাকুয়াস ইলেকট্রোলাইট থেকে আসছে, তার মানে এই অ্যাকুয়াস ইলেকট্রোলাইটের কপারের কনসেন্ট্রেশন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সো এর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, সো অ্যান্ড সো অন, এবং চলতে থাকবে। কপার উইথ ডাইলুটেড সলিউশন করোডস, এটা অ্যানোড হিসেবে কাজ করবে, এটা করোড হবে এবং এই কপার আয়ন এখানে চলে আসবে, সো এর কনসেন্ট্রেশন উপরের দিকে যেতে থাকবে। কপার প্লেটস আউট অন আদার ইলেকট্রোড, প্লেট আউট মানে হচ্ছে জমা হওয়া, ডিপোজিটস, আদার ইলেকট্রোডে কপার জমা হতে থাকবে। সো এই
এই সলিউশন থেকে কপার আয়ন কপার নিউট্রাল হয়ে এর গায়ে জমা হতে, সো এর পুরুত্ব বাড়তে থাকবে আর এখানকার কপার কনসেন্ট্রেশন কমতে থাকবে, সেটা দেখানো হচ্ছে। এই রিয়াকশনটা ততক্ষণ চলতে থাকবে এবং তাহলে কি হবে, অলওয়েজ ইলেকট্রন, এটা তো আমি একটা আয়ন দিয়ে দেখালাম, হ্যাঁ, এইরকম চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না এটা বাড়তে বাড়তে এই জায়গায় আসবে আর এটা কমতে কমতে এই জায়গায় আসবে, সেম জায়গাতে চলে আসবে, সেম জায়গাতে চলে আসবে। সেম জায়গাতে যখন চলে আসলো তখন কি হলো, দুটো ইলেকট্রোডই সেম ইলেকট্রোড, নট ডিসিমিলার বাট আইডেন্টিক্যাল। এখানেও কপারের কনসেন্ট্রেশন যা, এখানেও কপারের কনসেন্ট্রেশন তাই। এখন যদিও চারটা কম্পোনেন্ট উপস্থিত, তারপরেও নো রিয়াকশন উইল কন্টিনিউ, কোনো রিয়াকশন আর কন্টিনিউ করবে না, কারণ এই রিয়াকশনটা কন্টিনিউ করছিল ডিউ টু দা সলিউশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এখানে কপারের কনসেন্ট্রেশন কম ছিল, এখানে কপারের কনসেন্ট্রেশন বেশি ছিল। যেই গ্রেডিয়েন্ট এটা কমতে কমতে থাকলো আর এটা বাড়তে থাকলো এবং এক সমান হয়ে গেল, তখন ওইটা ছিল ড্রাইভিং ফোর্স, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা ছিল ড্রাইভিং ফোর্স। সো যখন সমান হয়ে গেল, ড্রাইভিং ফোর্স is nil, becomes nil, so no corrosion will occur, continue. Both reactions tend to bring the solution to same concentration আনার চেষ্টা করবে, যেই এসে যাবে সেই রিয়াকশন বন্ধ হয়ে যাবে। সো এটাকে বলা হয় সল্ট কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশন সেলের দুটো এক্সাম্পল, একটা হচ্ছে সল্ট কনসেন্ট্রেশন সেল। সল্টের কনসেন্ট্রেশনটা ভিন্ন, কপার সালফেট আমরা জানি একটা সল্ট, তার কনসেন্ট্রেশনটা ভিন্ন, যে কারণে এটা হলো। আর একটা হচ্ছে ইলেকট্রোলাইট, অ্যাকোয়াস ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন ভিন্ন, সেটা কি সল্ট, অ্যাকোয়াস ইলেকট্রোলাইটটা সল্ট। আরেকটা হচ্ছে ওই অ্যাকোয়াস ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন আমরা ভিন্ন করে দেবো, কিন্তু সল্টকে ভিন্ন না। এটাও ডাইলিউটেড সোডিয়াম ক্লোরাইড, এটাও ডাইলিউটেড সোডিয়াম ক্লোরাইড, এটাও আয়রন, এটাও আয়রন। সো কি হলো, তাহলে বোথ ইলেকট্রন আর আইডেন্টিক্যাল, সেম ইলেকট্রোড, কনসেন্ট্রেশন সেম, সোডিয়াম ক্লোরাইড, কিন্তু অন্য দিক থেকে আমরা একটা আলাদা করে দিয়েছি, নামটা বলা হচ্ছে ডিফারেন্সিয়াল এয়ারেশন সেল। এয়ারেশন সেল বলা হচ্ছে, মানে এয়ার বেশি এক জায়গায়, এয়ার কম এক জায়গায়। এখানে কি হলো, টু আয়রন ইলেকট্রোডস ইন ডাইলুটেড সোডিয়াম ক্লোরাইড সলিউশন, দুইটাই ডাইলুটেড সোডিয়াম ক্লোরাইড সলিউশনের ভিতরে আছে। ওয়ান ইলেকট্রোড ইজ এয়ারেটেড, একটা ইলেকট্রোড ভিতরে এখানে একটা পাইপ দিয়ে এয়ার পাঞ্চ ইনসার্ট করা হয়েছে। সো এই জায়গায় অনেক বেশি এয়ার আছে, এয়ার মানে হচ্ছে এখানে অনেক বেশি এয়ার আছে, এয়ার মানে হচ্ছে কি হচ্ছে, এয়ার মানে হচ্ছে অক্সিজেন আছে, এই জায়গায় অনেক বেশি অক্সিজেন আছে। আর এক জায়গায় করা হচ্ছে কি, একটা পাইপ দিয়ে নাইট্রোজেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নাইট্রোজেন ঢুকিয়ে দেওয়া মানে ওইটার রেসপেক্টে এখানে অক্সিজেন অনেক বেশি, আর যেহেতু নাইট্রোজেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে পিওর নাইট্রোজেন, তার মানে এখানে বলবো আমরা অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক কম। সো পার্থক্যটা হচ্ছে কি, ইয়ারের পার্থক্য, ইয়ার মূল কথা হচ্ছে অক্সিজেনের পার্থক্য। এই জায়গায় অক্সিজেন অনেক বেশি, এই জায়গায় অক্সিজেন অনেক কম। কি বলা হচ্ছে, ওয়ান ইলেকট্রোড ইজ ইয়ারেটেড, যেটা ইয়ারেটেড মানে অক্সিজেন বেশি, সেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। সো এটা ক্যাথোড হিসেবে কাজ করবে, একটা পজিটিভ সাইন। অ্যানাদার ওয়ান ইজ ডিয়ারেটেড, ডিয়ারেটেড মানে তার ভিতর থেকে ইয়ারকে বের করে নেওয়া হয়েছে, বা বের আমি করিনি, সেটা ডিফিকাল্ট, না করে আমি করে কিছু নাইট্রোজেন ঢুকিয়ে দিয়েছি। সো ওর রেসপেক্টে এখানে অক্সিজেন কম, সো ওইটা হবে অ্যানোড হিসেবে কাজ করবে, সো নেগেটিভ সাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে এয়ার বা অক্সিজেন বেশি থাকে, তোমরা অক্সিজেন হিসেবে পড়বে ব্যাপারটা, এয়ার হিসেবে পড়লেও কোনো অসুবিধা নেই, সেটাও ঠিক আছে। তাহলে অক্সিজেন যেখানে বেশি থাকে সেই জায়গাটা ক্যাথোড হিসেবে কাজ করে, অক্সিজেন যেখানে কম থাকে সেই জায়গাটা অ্যানোড হিসেবে কাজ করে। এবং এই তার মানে এই এখন কি হবে, এইটা ক্ষয় হতে থাকবে। মোর ইম্পর্টেন্ট ইন প্র্যাকটিস এটা মোর ইম্পর্টেন্ট, মানে আমরা রিয়েল লাইফে যে করেকশন গুলো দেখি, এই এতক্ষণ যে সেল গুলো পড়লাম, সেই দেখা যায় এইটা বেশি বেশি ঘটনা ঘটে রিয়েল লাইফে। এক্সাম্পল দিলে বুঝতে পারবা কেন এটা মোর প্র্যাকটিসেবল বলা হচ্ছে। অক্সিজেন কনসেন্ট্রেশন ডিফারেন্স প্রডিউসেস এ পটেনশিয়াল ডিফারেন্স। এই যে অক্সিজেন কনসেন্ট্রেশন যে ডিফারেন্সটা,
এটা একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে। স্যার। পটেনশিয়াল ডিফারেন্সের কারণে কারেন্ট ফ্লো হতে থাকে। এক্সাম্পল আমরা দিচ্ছি, এক্সাম্পল ইজ, স্যার হ্যাঁ বলো একটা কোশ্চেন স্যার। বলো। এয়ার মানে তো এয়ারে আমরা জানি 21% অক্সিজেন থাকে, বেশিরভাগই তো নাইট্রোজেন থাকে, তাহলে স্যার আমরা এয়ার দিয়ে কিভাবে বলতেছি যে অক্সিজেনের পরিমাণ বেশি? হ্যাঁ, এখানে তোমার অক্সিজেন কত আছে? 21%। জি স্যার। 21%, তাই তো? আর নাইট্রোজেন কত? নাইট্রোজেন কত? 70, 79 79। আর এখানে নাইট্রোজেন কত? 100। অক্সিজেন কোন জায়গায় বেশি? এই জায়গায় বেশি না? এখানে তো অক্সিজেন মোটেও নাই, তাহলে এর সাপেক্ষে এটা অক্সিজেন বেশি না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। পিওর অক্সিজেন দিলে তোমার গ্রেডিয়েন্টটা আরো বেশি হতো। তো পিওর অক্সিজেন এক্সপেন্সিভ, সেই জন্য এয়ার দেওয়া হয়েছে, এয়ার দিলেই হয়ে যাচ্ছে। মানে 21% অক্সিজেন তো যাচ্ছে, আর ওখানে তো 0% অক্সিজেন যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে এই জায়গায় অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি। ঠিক আছে? হ্যাঁ, তা এই যে অক্সিজেনের কনসেন্ট্রেশনের ডিফারেন্স বা এয়ারের কনসেন্ট্রেশনের ডিফারেন্স, হ্যাঁ, সেখানে কি হচ্ছে, সেটার কারণে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যায়। ফলে একটা অ্যানোড, একটা মানে একটা ডিফারেন্স থাকে। কোন জায়গায় দুটো ইলেকট্রোড ডিফারেন্স হচ্ছে, কোন জায়গায় সলিউশনের কনসেন্ট্রেশন ডিফারেন্স হচ্ছে, কোন জায়গায় অক্সিজেনের কনসেন্ট্রেশন ডিফারেন্স হচ্ছে। এবং অক্সিজেনের কনসেন্ট্রেশন ডিফারেন্স হচ্ছে মোর প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারি। এক্সাম্পল আসলে বুঝতে পারবো। বুঝতে পারছো না যে এটা কোন জায়গায় ঘটে? আবার দেখো, ফার্স্ট যে জিনিসটা বলা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমরা আমাদের ডোমেস্টিক পারপাজে আমাদের ঘরের ভিতর দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে পানির লাইন গেছে না? সো এই যে একটা পানির লাইন গেছে, মনে করো বাহির থেকে ওয়াসার যে লাইন, আন্ডারগ্রাউন্ড লাইন, সেটা এরকম বড় বড় পানির লাইন আসছে। এইবারে এখান থেকে কি হয়, এখান থেকে বাসার রাস্তার নিচ দিয়ে এরকম গেছে, এখান থেকে তোমার বাসা এখানে আছে, তোমার বাসা এখান থেকে একটা ছোট, তোমার অত বড় লাইন দেওয়া হয় না, ছোট একটা লাইন দেওয়া হয়, ছোট একটা লাইন দিয়ে দেওয়া হয় এখান থেকে, ছোট একটা লাইন দিয়ে দেওয়া হয়। যাই হোক, এখানে একটা কানেক্টর থাকে, এই আমি কানেক্টরটাকে শুধু আলাদাভাবে এখানে দেখাই, যে একটা পাইপ এই পাইপের সাথে আর একটা পাইপ এখানে জোড়া লাগানো হয়, এরকম জোড়া লাগানো হয়। কোনো কারণে যখন এখানে কোনো প্রবলেম দেখা দেয়, তখন এই পাইপটা খুলতে হয়। এই জায়গায় কি হয়, এই জায়গায় থ্রেড কাটা থাকে। এই সরু পাইপটার বাহিরের দিকে থ্রেড থাকে, আর মোটা পাইপটার ভিতরের দিকে থ্রেড থাকে, তাই না? ওই থ্রেড দিয়ে কি করা হয়, যখন জোড়া লাগানো হয় তখন ওই থ্রেড বরাবর ওর ভিতরে ঢুকে যায়, টাইট করে দেওয়া হয়। বহুদিন পরে কোনো প্রবলেম হওয়ার কারণে এটা খোলার দরকার হয়। তখন তোমরা হয়তো খেয়াল করেছো, যারা মিস্ত্রি যখন কাজ করে, যারা দেখেছো, মিস্ত্রি দেখা যাচ্ছে যে এখানে রেঞ্জ দিয়ে নিয়ে এটাকে ঘোরাতে পারছে না, সে খুলবে, ঘোরাতে পারছে না। তখন সে কি করে বলতো? এই জায়গায় বাড়ি মারে, হাতুড়ি দিয়ে। রাইট, হাতুড়ি, যারা খেয়াল করেছো তারা দেখবা হাতুড়ি দিয়ে বাড়ি মারে। বাড়ি খানিকক্ষণ মারার পরে দেখবা ঝুরঝুর করে কিছু জিনিস পড়ে যায়, অক্সাইড পড়ে যায়, রাস্ট পড়ে যাওয়ার পরে এইবারে যখন এখানে রেঞ্জ দিয়ে সে চাপ দেয়, তখন এটা ঘুরে যায়, থ্রেড বরাবর ঘুরে যায়। মানে কি হয়েছিল, বাড়ি যতক্ষণ দেয়নি ততক্ষণ কিছু ঘোরাতে পারছিল না, যে বাড়ি দিল তখন সে ঘুরে গেল। এই যে জিনিসটা হয়েছিল, এই জায়গায় কি থ্রেড ছিল, তাই না? থ্রেড ছিল। আমি একটু বড় করে দেখাই, যে এটা হচ্ছে ইন্টারনাল পাইপের আউটসাইডের থ্রেড ছিল, আর বাহিরের যে পাইপটা গেছে তার ইনার সাইডে থ্রেড ছিল। এই থ্রেডের সাথে এই থ্রেড এরকম মিলে গিয়েছিল, তাই না? এই মিলে গিয়েছিল। তা মিলে যাওয়ার কারণে এই সারফেস, এই পাইপ এখানে এসে শেষ। সো এই দুটো পাইপের ভিতরে ডেফিনেটলি খুবই লাইকলি যে দুটো পাইপের কম্পোজিশনের একটু ভেরিয়েশন আছে। সো দুটো ডিসিমিলার মেটাল, দুটোই স্টিল, কিন্তু কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস দুটোরই কি এক হবে? খুব আনলাইকলি দুটোরই এক হবে, হুবহু মিলে যাবে। সো কম্পোজিশনের একটু পার্সেন্টেজ ভেরিয়েশন থাকবেই। সো এই ভেরিয়েশনের কারণে কি হচ্ছে, একটা সেল তৈরি হচ্ছে। সেলটা কেমন? এইটা হচ্ছে একটা ইলেকট্রোড, সো কম্পোনেন্ট 1 ধরলাম।
এটা হচ্ছে আর একটা ইলেকট্রোড কম্পোনেন্ট 2 ধরলাম। হ্যাঁ, এটা ওপেন এনভায়রনমেন্টে আছে, সো কম্পোনেন্ট 3 ইলেকট্রোলাইট, আর দে আর বডিলি কানেক্টেড থ্রু দ্য থ্রেড, সো কম্পোনেন্ট 4। এখন একটা সেল তৈরি হয়েছে, এই সেলের এই জায়গায় অক্সিজেন কত, এটা তো ওপেন এয়ার এর সাথে এক্সপোজড আছে, সো এই জায়গায় বাহিরের সাইডে অক্সিজেন অনেক বেশি। আর ওই যে থ্রেডের ভিতরে দুটো থ্রেড যে লেগে আছে, ওখানে কি কোনো গ্যাপ নেই? ওখানে গ্যাপ আছে। তো গ্যাপ থাকলে ওই গ্যাপের ভিতরে অক্সিজেনের কনসেন্ট্রেশন কত, বেশি না কম? বোঝা গেছে কোশ্চেন? অনেক, ডেফিনেটলি অনেক কম হবে, কারণ এই জায়গাটা তো এয়ারের সাথে কানেক্টেড আছে, সেই জায়গায় অক্সিজেন কনসেন্ট্রেশন অনেক বেশি। আর ভিতরে ওই জায়গাটা কি হচ্ছে, ওখানে অক্সিজেন যেটুকু ঢুকে আছে ব্যাস অতটুকুই, না ও বেরোতে পারছে না নতুন করে আর ঢুকতে পারছে, সো ওই জায়গায় অক্সিজেন কনসেন্ট্রেশন অনেক কম। সো তাহলে কি হলো, একটা সেল তৈরি হলো, এই সেলটার নাম ডিফারেন্সিয়াল এয়ারেশন সেল। অক্সিজেন কম কোন জায়গায়? ওই থ্রেডের ভিতরে। অক্সিজেন কম হলে কি হয়, এই যে অক্সিজেন কম হলে কি অ্যানোড হিসেবে কাজ করে, সে অ্যানোড হিসেবে কাজ করছে থ্রেডের ভিতরটা। সো থ্রেডের ভিতরটা যদি অ্যানোড হিসেবে কাজ করে, অক্সিডেশন হচ্ছে ওখানে, অক্সিডেশন ওখানে হয়ে কি হচ্ছে, ওই যে উপরেরটা থ্রেডের সাথে নিচের থ্রেডটা যে লেগে আছে, মানে একটু না একটু তো গ্যাপ আছে, সেই গ্যাপটা অক্সাইড প্রোডাক্ট দিয়ে এরকম ভরে যাচ্ছে, কর্ষণ ওখানে বেশি হচ্ছে, সেরকম ভরে যাচ্ছে, এরকম ভরে গেছে। সে ভরে যে কি হয়েছে, অ্যাটাচড হয়ে গেছে উপরের পাইপের সাথে নিচের পাইপ। আগে থ্রেডের সাথে যদি থ্রেড লেগে থাকতো, তাহলে যখনই এই পাইপে এখানে রেঞ্জ দিয়ে তোমার একটা ডিরেকশনে মুভ করানো হতো, তাহলে সে খুলে আসতো। এখন হচ্ছে কি, যে উপরের পাইপের সাথে নিচের পাইপের থ্রেডের সাথে থ্রেড শুধু লেগে নেই, একেবারে পাইপের সাথে পাইপ অ্যাটাচড হয়ে গেছে অক্সাইড প্রোডাক্ট দিয়ে, ফলে সেই জন্য যখন ঘোরাচ্ছে সে খুলছে না। তখন কি করলো, বাড়ি দিল। বাড়ি দিলে কি হয়, ওই অক্সাইড প্রোডাক্টটা অত স্ট্রং না, ওই অক্সাইড প্রোডাক্টটা বাড়ির কারণে ওই কি হয়ে গেছে, ভেঙে যে ঝুরঝুর করে পড়ে যায়। যখন বাড়ি যায় তখন খেয়াল করে দেখবা যে এখান দিয়ে ঝুরঝুর করে কিছু পাউডার পড়ে যাচ্ছে। যেই পাউডার পড়ে যাচ্ছে তখন আবার ওই এইটার মতো সেই দুই থ্রেডের মাঝখানে আবার গ্যাপ তৈরি হয়ে গেল, তখন এটাকে যখন সে ঘুরালো, সে ঘুরে আবার চলে আসলো। ক্লিয়ার হয়েছে? সো এই বলা হয়েছে ইন্টারফেস অফ টু কাপল পাইপস। দুইটা পাইপকে যখন কাপল করা হয় থ্রেডের মাধ্যমে, তার ইন্টারফেস মানে ভিতরের সাইডটা থ্রেড কানেকশন, যেখানে থ্রেডের কানেকশন আছে। অক্সিজেন কনসেন্ট্রেশন ইজ লোয়ার উইদিন দ্য ক্রেভিস। ক্রেভিস মানে হচ্ছে খুব ন্যারো একটা ওপেনিং, ওই যে থ্রেড আর থ্রেড ওর মাঝখানে খুব ছোট ওপেনিং আছে, ওখানে খুব অল্প পরিমাণ অক্সিজেন এন্ট্রাপ্ট হয়ে আছে। ক্রেভিসের ডেফিনেশন হচ্ছে ভেরি ন্যারো ওপেনিং। এবং আরো একটা ডেফিনেশন হচ্ছে, আরো যদি আমি মোর অ্যাকুরেটলি বলি, যে এরকম একটা ওপেনিং যেখানে বাহির থেকে লিকুইড বা গ্যাস ঢুকতে পারে, এরকম একটা বড় ওপেনিং। আবার অ্যাট দ্য সেম টাইম এরকম একটা ছোট ওপেনিং যেখানে ঢুকে পড়া গ্যাস বা লিকুইড বাইরে বেরিয়ে যেতে পারে না। দ্যাট ইজ কল্ড দ্য ক্রেভিস। ক্রেভিসের ডেফিনেশনটা আমি আবার বলি, crevice is a opening, the dimension is so large that the liquid or gas enters inside the crevice বলা হলো। At the same time dimension is so less that the entrapped air or gas cannot go outside, মানে এত বড় ওপেনিং যাতে করে বাহির থেকে ঢুকতে পারবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার এত ছোট ওপেনিং যেটা ভিতর থেকে বাইরে বেরোতে পারবে না, একবার বড় একবার ছোট। তার মানে ঢোকাকে সে ফেভার করবে কিন্তু বেরোনোকে ফেভার করবে না, আটকা পড়ে যায়। সো ওই জায়গায় অক্সিজেন কনসেন্ট্রেশন কম থাকে, করেশন হয়, এই করেশন উপরের থ্রেডের সঙ্গে নিচের থ্রেডের একটা কানেকশন তৈরি করে দেয়, অ্যাটাচমেন্ট করে দেয়। সেই কারণে বাড়ি নামালে ওটা ভেঙে না দিলে ওটা খোলে না। একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে পিটিং ড্যামেজ আন্ডার রাস্ট। রাস্ট কি বলো, এনিবডি? আয়রনের অক্সাইড, হাইড্রাস আয়রনের অক্সাইড, ওখানে ময়েশ্চার থাকে, হাইড্রাস আয়রন অক্সাইড, রাস্ট। সেই রাস্টের আন্ডারে যে ড্যামেজটা হয় পিটিং করেশন বলা হয়, এগুলো আমরা
টার্মগুলো পরবর্তীতে আরো বেশি বেশি পড়বো। লেস অক্সিজেন রিচেস দ্য মেটাল আন্ডার রাস্ট, রাস্টের ভিতরে অক্সিজেন কম পৌঁছায়। আমরা ছবি দেখি আগে, তাহলে ক্লিয়ার হবে। এইটা একটা মেটালিক দণ্ড। প্রথমে এটা কোনো করেকশন যখন হয়নি, সারফেসটা এই বরাবর ছিল, তারপরে করেকশন হয়েছে। করেকশন হলে আমি আগের দিন বলেছিলাম এটা আয়রন, এই যে আয়রন বলা হয়েছে। সো আয়রন করেকশন হয়ে অক্সিডাইজ হয়ে আয়রন অক্সাইড তৈরি করে, Fe2 ও 3 বললাম, যে কোনো কম্বিনেশন হতে পারে। এট দ্য সেম টাইম ময়েশ্চার থাকে, দেন দিস ইজ কল্ড দ্য রাস্ট, এখানে সেটাকে দেখানো হয়েছে রাস্ট, আবার ময়েশ্চার আলাদাভাবে দেখানো হয়েছে। সো এটা রাস্ট, এর ভলিউম বেড়ে যায় কারণ অক্সিজেন তার সঙ্গে যোগ হচ্ছে। সো এই জায়গার আয়রনটা অক্সিডাইজ হয়ে তার ভলিউম কি হয়েছে, এই জায়গায় এখানে আয়রন নাই, ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে যে এই রাস্ট এই তৈরি হয়েছে, ভলিউম বেড়ে গেছে। এখন দেখো কি জিনিস হচ্ছে, তাহলে এই কর্নারটা এটা এয়ারের সাথে ওপেন আছে। সো এই জায়গার অক্সিজেন কনসেন্ট্রেশন ইজ হাই। ময়েশ্চার যেহেতু, তাহলে অক্সিজেন এখানেও আছে। সো অক্সিজেন এখানেও আছে, কিন্তু এই অক্সিজেনটা কি, এই অক্সিজেন এই ময়েশ্চারের অক্সিজেন, বাহিরের অক্সিজেন এখানে আসতে পারবে না তা না, পারতে পারে, এর ভিতর দিয়ে অনেক সময় ধরে ডিফিউজ করে আসবে। সো টু ডিফিকাল্ট। এখানকার অক্সিজেন মানে ধরে নিতে পারি আমরা এই জায়গার অক্সিজেন। সো এই জায়গায় অক্সিজেন আছে, এই জায়গায় অক্সিজেন কনসেন্ট্রেশন অনেক কম। তাহলে আমরা কি হলো, সো এখানে একটা ডিএরেশন তৈরি হলো। সো অক্সিজেন কনসেন্ট্রেশন এখানে কম, সো কি হিসেবে কাজ করবে, এই জায়গাটা অ্যানোড হিসেবে কাজ করবে, নেগেটিভ। আর অক্সিজেন কনসেন্ট্রেশন এখানে বেশি, এই জায়গাতে ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এই জায়গাটা যদি ক্যাথোড হিসেবে কাজ করে, এই জায়গাটা অ্যানোড হিসেবে কাজ করে, তাহলে কি হবে, এই জায়গায় কারেকশন হয়ে এই কিছুক্ষণ পরে দেখা যাবে এই ডাইমেনশনটা, এই প্রোফাইলটা আরো নিচে নেমে গেছে, এরকম জায়গায় নিচে নেমে গেছে, আর এর ভলিউম আরো বেড়ে গেছে। তার কিছুক্ষণ পরে আরো নিচে নেমে গেছে, এর ভলিউম আরো বেড়ে গেছে। এখন এখানে দুইটা সেল কাজ করছে একসঙ্গে। একটা হচ্ছে যে এই পয়েন্টটাকে আমি এ বললাম, এই পয়েন্টটাকে বি বললাম। এ আর বি এর ভিতরে একটা সেল ডেভেলপ হচ্ছে। দেখো কোন জায়গায় অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি, এ আর বি, এই দুই জায়গার ভিতরে অক্সিজেন কনসেন্ট্রেশন কোন জায়গায় বেশি, এ। বি এর থেকে এ কনসেন্ট্রেশন অক্সিজেন। সো এ বি এই দুটো পজিশনের ভিতরে একটা সেল তৈরি হবে, ডিফারেন্সিয়াল এয়ারেশন সেল তৈরি হবে। তাহলে কারেকশনটা কোন জায়গায় হবে, এতে আর বিতে, বিতে। সো কারেকশন প্রোফাইলটা সে এইদিকে যেতে থাকবে। সো বি মানে এটাও বি, সো কারেকশন এইদিকে যেতে থাকবে। এবারে এ আর সি এর কথা চিন্তা করো, এ এর অক্সিজেন বেশি, সি এর অক্সিজেন কম। তাহলে এ আর সি এর ভিতরে একটা আবার ডিফারেন্সিয়াল এয়ারেশন সেল তৈরি হবে। কোনটা মোর প্রমিনেন্ট, মানে আমি বলেছি যে এ আর সি যেটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, কি এই ডিফারেন্সটা, গ্রেডিয়েন্টটা কাজ করে। তাহলে এ আর বি এর ভিতরে যে গ্রেডিয়েন্ট, তার থেকে মোর প্রমিনেন্ট হচ্ছে এ আর সি এর ভিতরে গ্রেডিয়েন্ট। ওখানে এটা লেখানো হচ্ছে যে সেল বিটুইন এ আর সি ইজ হায়ার, গ্রেডিয়েন্ট, এটাকে গ্রেডিয়েন্ট আমি বুঝিয়েছি, হায়ার দেন সেল বিটুইন এ এন্ড বি। যাই হোক, এ আর বি এর ভিতরে একটা সেল থাকার কারণে কারেকশন হয়ে এই পয়েন্টটা আস্তে আস্তে এইদিকে শিফট হতে থাকবে, সো ঘরটা এদিকে হতে থাকবে। আবার এ আর সি এর ভিতরে আবার একটা গ্রেডিয়েন্ট থাকার কারণে এই সি পয়েন্ট আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এখন কোন একটা পার্টিকুলার টাইমে বি পয়েন্টটা যদি 1 সেন্টিমিটার এদিকে চলে যায়, ওই পার্টিকুলার টাইমে সিটা কতটা নিচে নামবে, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার থেকে কম, 1 সেন্টিমিটার থেকে বেশি, 1 সেন্টিমিটার থেকে বেশি হতে থাকবে। তাহলে কি এটাকে আমি খুব ডেঞ্জারাস বলবো না? দেখো এইদিকে চলে যাওয়া মানে কি, এখন এই মেটালের উপরে যে লোড দেয়া হচ্ছে, সেই লোডটা বিয়ার করবে কে, এই ক্রস সেকশনটা বিয়ার করবে, তাই না? এই ক্রস সেকশনটা বিয়ার করবে। এই উপরের ক্রস সেকশন নাই যেহেতু, এখানে সে কোনো লোড নিবে না। এখন যত এই সাইডে গেলে তত বেশি ডেঞ্জারাস না, এই সাইডে আরো গেল তাতে কিছু যায় আসে না, ইফেক্টিভ স্টিল দিস ওয়ান। কিন্তু যদি সে নিচের দিকে নেমে যায় ঠিক এই মুহূর্তে, এখন লোড বিয়ার করবে এইটুকু, এই ক্রস সেকশনটুকু লোড বিয়ার করবে। সো ডেঞ্জারাস তত বেশি হয় যত সে নিচের দিকে যায়।
সাইডে গেলে অতটা ডেঞ্জারাস না। কিন্তু আমার ডিফারেন্সিয়াল এয়ারেশন সেলের কনসেপ্ট বলে এটা কারেকশনটা মোর পার্মানেন্ট হবে কি নিচের দিকে, সাইডের দিকে না। সো খুব বেশি বেশি ডেঞ্জারাস। আর নিচের দিকে যাওয়া মানে বেশি বেশি ডেঞ্জারাস। ইফেক্টিভ ক্রস সেকশন ড্রাস্টিক্যালি ফল করে যাচ্ছে। ঠিক আছে, সো সেই জন্য বলা হচ্ছে যে এইগুলোই তো ঘটে প্র্যাকটিক্যালি, তো এই ঘটনারই ঘটে। হ্যাঁ, ওই যে এই থ্রেডেড পাইপের ঘটনাটাই ঘটে, তারপরে একটা মেটাল রেখে দিলে এই ঘটনাটাই ঘটে। সেই জন্য বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালে আমরা এই ডিফারেন্সিয়াল এয়ারেশন সেলটাই আমরা বেশি দেখতে পাই। নাম্বার 3, ডিফারেন্সিয়াল টেম্পারেচার সেল। এখন যে দুটা এ পর্যন্ত যে দুইটা বলা হলো, যে প্রথমে বলা হলো ডিসিমিলার ইলেকট্রোড সেল, সেখানে গ্রেডিয়েন্ট হচ্ছে দুটো ইলেকট্রোড ভিতরে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। দ্বিতীয় কনসেন্ট্রেশন সেলে বলা হলো যে তারা যে ইলেকট্রোলাইট যে জায়গাতে আছে সেই জায়গার কনসেন্ট্রেশনের ডিফারেন্স। থার্ড ওয়ান, ডিফারেন্সিয়াল টেম্পারেচার সেল। এই দুটোকেই একটু আগে যে দুটো আমরা পড়লাম গ্রেডিয়েন্ট, ওই দুটোকে আমরা সেম করে দেবো। দুটো ইলেকট্রোডকেও সেম করে দেবো। দুই জায়গার কনসেন্ট্রেশনকে সল্ট কনসেন্ট্রেশন সেল, কোনো এয়ার ঢুকাবো না, কিছুই করব না। কিন্তু কি হবে, দুই জায়গায় টু সেম ইলেকট্রোড, মেটাল ইলেকট্রোড, টু সেম মেটাল ইলেকট্রোড আছে ইমার্সড ইন ইলেকট্রোলাইট। যে ইলেকট্রোলাইট আছে অফ সেম ইনিশিয়াল কম্পোজিশন, তাদের কম্পোজিশন সেম বাট টু ডিফারেন্ট টেম্পারেচার। কিন্তু দুটো ইলেকট্রোড দুটো ভিন্ন ভিন্ন টেম্পারেচার আছে, শুধু পার্থক্য হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচার গ্রেডিয়েন্টটাই আবার একটা সেল তৈরি করবে। কিন্তু এখানে আমরা কোনো ফর্মুলা ড্রাইভ করতে পারি না। তাহলে কোশ্চেন হয় টেম্পারেচার ডিফারেন্ট মানে একটা টেম্পারেচার বেশি একটা টেম্পারেচার কম। আগের গুলোকে যেমন আমরা একটা ফর্মুলা ড্রাইভ করতে পেরেছি, আমরা সায়েন্স থেকে কিছু আউটপুট এনেছি যে কনসেন্ট্রেশন সেলে যেখানকার কনসেন্ট্রেশন কম থাকবে, হ্যাঁ, সল্ট কনসেন্ট্রেশন, সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। এয়ারেশন সেলে যেখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম থাকবে সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। কিন্তু এই জায়গাটায় আমরা আজ পর্যন্ত কোনো কনক্লুশন আনতে পারিনি, কারণ কোন জায়গায় দেখা যাচ্ছে যে জায়গায় টেম্পারেচার বেশি সেটা অ্যানোড হিসেবে কাজ করে, আবার অন্য একটা মেটালের ক্ষেত্রে দেখা যায় যে জায়গায় টেম্পারেচার কম সেটা অ্যানোড হিসেবে কাজ করে। সো বলা হচ্ছে লেস ইজ নোন অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল থিওরি। ফান্ডামেন্টাল থিওরি সম্পর্কে আমরা এখনো তেমন কিছু জানতে পারিনি, আমাদের কাছে এখন স্টিল কনফিউশন রয়ে গেছে। এই ঘটনাগুলো কোথায় ঘটে? হিট এক্সচেঞ্জার্স টিউবে ঘটে, বয়লারে ঘটে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ঘটনাগুলো ঘটে। ডিফারেন্সিয়াল টেম্পারেচার সেল হয়। এবং ভিন্নতা কোথায়, সেখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা যদি কপার থাকে, কপারের দুই এন্ডে যদি একটা কপার, পিওর একটা কপার মানে হচ্ছে ইলেকট্রোড সেম, লেফট সাইডেও কপার রাইট সাইডেও কপার, ইলেকট্রোড সেম। তারপরে সেম ইলেকট্রোলাইটের ভিতরে ডুবানো আছে, কিন্তু বলা হচ্ছে যখন আমি শর্ট সার্কিট করে দেবো, একটা কি করে দেবো, একটা সেল তৈরি করে দেবো, তখন কি হচ্ছে, the hot electrode copper deposits on the hot electrode, হট সাইডে যেটা অধিকতর গরম সেখানে ডিপোজিট হয়। ডিপোজিট মানে হচ্ছে জমা হওয়া, তার মানে ওই হট সাইডটা কি হিসেবে কাজ করছে, পজিটিভ হিসেবে কাজ করছে, ক্যাথোড হিসেবে কাজ করছে। এন্ড ডিজলভ মানে ক্ষয় হয়ে যাওয়া ফ্রম দ্য কোল্ড ইলেকট্রোড। সো কোল্ড ইলেকট্রোড কি হিসেবে কাজ করছে, নেগেটিভ হিসেবে কাজ করছে, দ্যাট ইজ অ্যানোড হিসেবে কাজ করছে। কপারের ক্ষেত্রে দেখা যায় যে হট ইলেকট্রোডটা ক্যাথোড হিসেবে কাজ করে, ক্যাথোড, আর কোল্ড ইলেকট্রোডটা অ্যানোড হিসেবে কাজ করে। তাহলে আমরা বলতে পারবো না যে হটটা ক্যাথোড হিসেবে কাজ করবে আর লেস হটটা অ্যানোড হিসেবে কাজ করবে, কারণ দেখো অন্যটা একটু যাও, lead acts similarly, lead কপারের মতোই কাজ করে, দ্যাট ইজ হট টা ক্যাথোড এবং কোল্ডটা অ্যানোড হিসেবে কাজ করে। বাট ফর সিলভার, কিন্তু সিলভারের ক্ষেত্রে পোলারিটি ইজ রিভার্সড। পোলারিটি ইজ রিভার্স মানে সিলভারের ক্ষেত্রে তোমার কোল্ড সাইডটা কি হবে, পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাওয়া মানে ক্যাথোড হয়ে যাওয়া। আর হট সাইডটা, আর বাকিটা নাই বা আচ্ছা এখানেই লিখি, হট সাইডটা নেগেটিভ হিসেবে কাজ করবে, দ্যাট ইজ অ্যানোড হিসেবে কাজ করবে। সো কপার আর লিডের ভিতরে একটা সিমিলারিটি আছে, কিন্তু সিলভার আবার উল্টা কাজ করে। শুধু তাই না, আয়রনের ক্ষেত্রে দেখো,
এক আয়রন দুই সময়ে দুই রকম কাজ করে। আয়রন যখন সোডিয়াম ক্লোরাইড সলিউশনের ভিতর ডুবানো আছে এবং সেই আয়রনের দুই এন্ডে যদি দুই রকম টেম্পারেচার হয়, প্রথম দিকে প্রথম দিকে হটটা অ্যানোড হিসেবে কাজ করে, হটটা অ্যানোড হিসেবে কাজ করে। কিছু সময় পরে the polarity may change after a matter of hours, কয়েক ঘন্টা পরে হটটা আবার ক্যাথোড হিসেবে কাজ করবে। সো বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম আমি ফর্মুলা পাচ্ছি, সেই জন্য বলা হচ্ছে less is known about the fundamental theory. সো এটা এখানে কোন ক্ষেত্রে কোন মেটাল কেমন কাজ করে এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এই আমার তিন ধরনের টেম্পারেচার, তিন ধরনের সেল আমরা শেষ করলাম। In practice, corrosion cells may be a combination of these three types. এখন প্র্যাকটিসে ওই যে আবার বললাম প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি যখন সিঙ্গেল সেল হিসেবে কাজ করে তখন আমরা ওই যে ডিফারেন্সিয়াল এয়ারেশন সেলটাকেই বেশি বেশি দেখি। আরো মোর প্র্যাকটিক্যালি যদি কথা বলতে হয়, যে দেখা যায় যে শুধু কোনো এক পার্টিকুলার একটা সেল কাজ করে না, কম্বিনেশন অফ 2 or 3 সেল একসঙ্গে কাজ করে। ডিফারেন্সিয়াল এয়ারেশন সেলও কাজ করছে, এট দ্য সেম টাইম ডিফারেন্স কনসেন্ট্রেশন সেলও কাজ করছে, অথবা ডিফারেন্সিয়াল এয়ারেশন সেল কাজ করছে এট দ্য সেম টাইম ডিসিমিলার ইলেকট্রোড সেলও কাজ করছে। সো ইন প্র্যাকটিস corrosion cells may be a combination of these three types. not তিনটে একসঙ্গে কাজ করবে মানে এটা না, দুইটা কাজ করতে পারে, কোন জায়গায় তিনটা একসঙ্গে কাজ করতে পারে, সিঙ্গেল সেল কাজ করে খুব কমই। এটা হচ্ছে মোর প্র্যাকটিস। আজকের লেকচার এই পর্যন্তই। স্যার আপনার ল্যাবটা তো পরশুদিন নেবেন তাই না? হ্যাঁ, মঙ্গলবারে নিব। আর ল্যাব প্রথম দিনে 3টার সময়, মঙ্গলবারে 3টার সময় প্রথম দিনে এক্সপেরিমেন্ট 1 হবে। আমি তোমাদের লেকচার ম্যাটেরিয়াল আপলোড করে দিয়েছি। এক্সপেরিমেন্ট 1 অ্যাটলিস্ট এক্সপেরিমেন্ট 1 প্রিন্ট আউট নিয়ে সামনে নিব। এটা ক্যালকুলেশন এক্সপেরিমেন্ট 1, ক্যালকুলেটর সামনে রাখবে। আর হচ্ছে আমি এক সপ্তাহে যে 3টে লেকচার হবে ওই 3টে লেকচারের ভিডিও ওই উইকেন্ডে শুক্রবারে আপলোড করে দেব। সে অনুযায়ী গত সপ্তাহে যে 3টে লেকচার হয়েছে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে টিমসে। তোমরা যারা মিস করেছো পার্শিয়ালি বা কমপ্লিটলি ওরা দেখে নিও। স্যার আরেকটা কোশ্চেন, আপনি কি থার্ড উইকে সিটি নেবেন? না, থার্ড উইকে সিটি নিব না, ফোর্থ উইকের আগে সিটি নিব না। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, থার্ড উইকে জানিয়ে দেবো হয়তো বা যে কবে নিচ্ছি। এই হ্যাঁ, রোল কল করছি।